বন্ধুগণ, শীতাংশু বলছি। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রথমেই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করতে অনুরোধ করব এবং বেল আইকন ক্লিক করতে অনুরোধ করব, যাতে আপনারা নিয়মিত আমার ভিডিও পাঠান। আজকে জিও পলিটিক্সের যে স্টোরিটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আমেরিকারই স্টোরি। আমেরিকাতে এখন প্রতিদিন নিত্য নতুন বহু রকমের ঘটনা ঘটছে এবং সারা পৃথিবীর মিডিয়া সেই ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে আছে। এবং শুধু পৃথিবীর মিডিয়া নয়, আমেরিকায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে 20শে জানুয়ারি বসার পর, অধিষ্ঠিত হওয়ার পর, শপথ গ্রহণ করার পর তার যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো সারা পৃথিবীর সমস্ত দেশেই কিছু না কিছু প্রভাব ফেলতে শুরু করেছে। ফলে স্বাভাবিকভাবেই সমস্ত দেশে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এবং তার যে প্রতিফল কী হতে চলেছে সেইটা নিয়ে বিশেষভাবে চর্চা শুরু হয়েছে। কারণ এমন এমন সিদ্ধান্ত নিয়ে দিচ্ছেন যেটা সব দেশকেই কম বেশি প্রভাবিত করছে। আমি সেগুলো একটা একটা করে ঘটনাগুলো আপনাদের বলি। প্রথমে উনি বলেছিলেন, যেটা গালফ অফ মেক্সিকো আছে, অর্থাৎ আমেরিকা এবং মেক্সিকোর নিচে, সেটাকে গালফ অফ ইউএস বলা হবে, গালফ অফ আমেরিকা বলা হবে। সেটা তিনি যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিনেও বলেছেন, অর্থাৎ এটাকে নাম বদল করে দেওয়া হলো। এরপর তিনি পানামা খাল নিয়ে বলেছেন, পানামা খালটা আমরা আমেরিকা তৈরি করেছি। পানামা খালে আমাদের যে জাহাজ যাচ্ছে সেই জাহাজের উপর ট্যারিফ অনেক বেশি নেওয়া হচ্ছে এবং চীন সেখানে অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করছে। তাহলে পানামা খালকে আমরা আমেরিকা আমাদের অধীনে নিয়ে আসবো। দ্বিতীয় বলেছেন গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুমকি, যে গ্রিনল্যান্ডকে আমি কিনে নেব। গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের একটা উপনিবেশের মতোই আছে। ভয়ানক ঠান্ডার দেশ, আপনারা জানেন। সারা বছর বিশাল মোটা চাদরের বরফ পড়ে থাকে গ্রিনল্যান্ডে, একদম উত্তর মেরুতে। তো ফলে সেই গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার প্রশ্নে ভীষণ শুরু হয়েছে, কীভাবে বিতর্ক শুরু হয়েছে। গ্রিনল্যান্ডের লোকজন, কিছু লোক তো পক্ষে আছে যে হ্যাঁ, আমেরিকার সঙ্গে মিশে যাওয়া ভালো, তাতে আমাদের উন্নতি হবে। কারণ ডেনমার্ক এখান থেকে যেভাবে রিসোর্স নিয়ে যায়, সম্পদ লুট করে নিয়ে যায় বলছে, এবং সেটা সেই হিসাবে ডেনমার্ক গ্রিনল্যান্ডে কিছু কাজ করে না, এবং আমেরিকার সঙ্গে আমরা যুক্ত হলে সেটা আমাদের উন্নতি অনেক বেশি হবে। কিন্তু কিছু লোক আবার স্বাভিমানী লোক আছে, তারা বলছে আমরা আমেরিকার সঙ্গে কেন মিশবো, আমরা আমেরিকার সঙ্গে মিশবো না। একই কথা তিনি আগে একবার বলেছিলেন যে কানাডাকে, একই রকমের কথা, যে কানাডা আমেরিকার 51তম প্রদেশ হিসাবে আমেরিকার সঙ্গে জুড়ে গেলে ভালো হবে। এবং আমেরিকাতে এখন 50টা প্রদেশ আছে, তো কানাডাকে 51তম প্রদেশ হিসেবে তিনি আমেরিকার সঙ্গে জুড়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এবং এরপরে কানাডা ও চীনের সামগ্রীর উপরে তিনি যে অতিরিক্ত ট্যাক্স বসিয়ে দিয়েছেন, যত ট্যারিফ বসিয়ে দিয়েছেন। অর্থাৎ যত সামগ্রী আমেরিকাতে যাবে, কানাডা এবং চীনের, তার উপরে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে তাদেরকে। ফলে সেখানে বিক্রি আমেরিকাতে কানাডা এবং চীনের যে সামগ্রী বিক্রি অনেক কমে যাবে। এরপরে তিনি যে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে উদ্বাস্তু, অর্থাৎ ইললিগ্যাল ইমিগ্রেন্টস, তাদেরকে দেশে ফেরত পাঠানো। সেটা ভীষণ কড়াভাবে শুরু করছেন, একেবারে কড়াভাবে শুরু করছেন। এইভাবে যে ধরপাকড় করছেন ভীষণভাবে, কাগজপত্র নেই, সঙ্গে সঙ্গে তাদেরকে পিছনে হাতমোড়া করে চেন দিয়ে বেঁধে, হ্যান্ড ক্লাব দিয়ে বেঁধে তাদেরকে গাড়িতে করে তুলে দেশে ফেরত পাঠাচ্ছেন। প্রথম শুরু করেছিলেন 350 জনকে নিয়ে, বোধহয় 359 জনকে নিয়ে সেগুলোকে মেক্সিকো ফেরত পাঠিয়েছেন। তারপরে পরের লট থেকে শুরু করেছেন কলম্বিয়া পাঠাতে। তো মেক্সিকোতে যেটা ফেরত পাঠিয়েছিলেন, ফেরত পাঠার পর মেক্সিকোর যে রাষ্ট্রপতি ভদ্রমহিলা, তিনি একটু প্রথমের দিকে খুব চেঁচামেচি করেছিলেন, যেরকম আমরা মানবো না, এরকম আমরা শুনবো না, এই সেই। তখন তিনি মেক্সিকোর উপরে বলে দিয়েছেন মেক্সিকোর উপরে এত% ট্যারিফ বাড়িয়ে দেওয়া হবে। তো ট্যারিফ যখনই বাড়ার কথা বলেছে তখনই সব এখন নিয়ে গেছে একেবারে, এবং আরও অন্যান্য বিভিন্ন বাধাবন্ধক আমেরিকার পক্ষ থেকে মেক্সিকোর উপর চাপানো হয়েছে। এবং তখন মেক্সিকোর যে রাষ্ট্রপতি এখন টোন ডাউন করেছেন, বলেছেন না ঠিক আছে আমরা ফেরত নেব। কিন্তু তার মাঝে আরেকটা ফ্যাক্টর তুলেছিলেন যে আমরা কেবলমাত্র মেক্সিকান দিকেই ফেরত নেব, অন্য কাউকে ফেরত নেব, অন্য দেশের নাগরিককে ফেরত নেব না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলে দিয়েছে যে মেক্সিকো বর্ডার হয়ে যারা ঢুকেছে, তারা মেক্সিকান হোক, তারা চীনা হোক, তারা সিরিয়ার লোক হোক, তারা কম্বোডিয়ার লোক হোক, তারা যেখানকারই লোক হোক, তাদেরকে কিন্তু কলম্বিয়ার লোক হোক, তাদেরকে মেক্সিকোতে পাঠিয়ে দেবে। মেক্সিকোর কাজ হচ্ছে তাদেরকে তাদের যে দেশ সেই দেশে ফেরত পাঠাবে। ওটা আমাদের দায়িত্ব নয়, তোমার বর্ডার দিয়ে ঢুকেছে, তোমাকে সেই দায়িত্বটা নিতে হবে। এখন মেক্সিকো
ফলে যখন ভয়ানক চাপ পড়েছে তখন আস্তে আস্তে রাজি হয়েছে এবং সব টোন ডাউন করেছে। এবার কলম্বিয়াতে কলম্বিয়ার দুটো মিলিটারি জেটে করে এগুলো পাঠাচ্ছেন, সব মিলিটারি জেট ফ্লাইট করে পাঠাচ্ছেন। কলম্বিয়াতে দুটো মিলিটারি জেটে করে হচ্ছে যে ফেরত পাঠিয়েছিলেন কলম্বিয়ান উদ্বাস্তু দিকে। তো কলম্বিয়ান উদ্বাস্তুরা ফেরত পাঠাতে গিয়ে ওখানে ফ্লাইটকে ওখানে নামতে দেয়নি, কলম্বিয়াতে নামতে দেয়নি, তো ফ্লাইট ফেরত এসেছিল। তখন ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার উপর ট্যারিফ তো বাড়িয়েছেন, ঠিক আছে, এক ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন, কলম্বিয়া যে সমস্ত মাল আমেরিকা ঢুকবে তার সঙ্গে আর 3টে কঠিন কড়া মেশান নিয়েছেন। 1 নম্বর হচ্ছে কলম্বিয়া থেকে কোনো মানুষ আমেরিকায় ঢুকতে পারে না, সমস্ত ভিসা বন্ধ। দ্বিতীয়ত হচ্ছে কলম্বিয়ার নেতা মন্ত্রী যারা আছে, যত বড় দলের স্তরেরই হোক, কারো ভিসা দেওয়া হবে না, কেউ আমেরিকায় ঢুকতে পারবে না। তৃতীয়ত হচ্ছে নেতা মন্ত্রী যাদের ছেলেপুলে বা আত্মীয় স্বজন আমেরিকাতে বাস করছে, চাকরি করছে বা পড়াশোনা করতে এসছে, তাদের সমস্ত ভিসা রদ করে দেওয়া হবে। তো এমন 4-5টা কড়া সিদ্ধান্ত বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেটা হচ্ছে যে তিনি সোশ্যাল মিডিয়াতে বলেছেন, যখন এর আগে বিডেন প্রশাসন এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার যখন ছিল, টুইটারে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাকাউন্ট ছিল রিয়েল ডোনাল্ড ট্রাম্প সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন তিনি নিজে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছেন, তার নাম ট্রুথ। সেই ট্রুথে তিনি এই সমস্ত কথা পরিষ্কার করে লিখে দিয়েছেন। অতএব যেমনি কলম্বিয়াকে পুরো ধমক দিয়েছেন, সঙ্গে সঙ্গে কলম্বিয়া রাজি হয়েছে, ঠিক আছে আমাদের ফেরত পাঠান, এবং 4000 কলম্বিয়ানকে ওখানে ফেরত পাঠানো প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরে হচ্ছে যে ভারতের উপরেও তিনি একটা চাপ সৃষ্টি করেছেন যে ভারতের জিনিসপত্রের ট্যারিফ বাড়ানো হবে। এবং গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। কি কথা হচ্ছে সেটা পুরোপুরি জানা যায়নি, খোলসা হয়নি। তবে যেটা বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নরেন্দ্র মোদীকে তিনি নাকি আমেরিকায় নিমন্ত্রণ করেছেন। দ্বিতীয়ত ভারতে যে পরবর্তী কোয়াড মিটিং হবে, সেই কোয়াডের আমেরিকা সদস্য, ফলে সেই কোয়াড মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ভারতে আসবেন এবং মিটিংয়ে অংশগ্রহণ করবেন। এরপর তিনি রাশিয়াকেও একটা ধমক দিয়েছেন যে রাশিয়া ইমিডিয়েট ইউক্রেনের বন্ধ করুক যুদ্ধ। ইউক্রেনে যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে আমি রাশিয়ার উপর 100% ট্যারিফ লাগিয়ে দেবো, তখন কিন্তু বড় মুশকিল হবে। এরপরে এইগুলো বলার পরে তো স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর বুকে একটা হইচই পড়ে গেছে। এবারে যে গাজা এবং যে ইসরায়েলে যে যুদ্ধ হয়েছে, সেই গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে আপনার গাজাকে তো প্রায় 1,60,000 বাড়ি গাজাতে ভেঙে দিয়েছে ইসরায়েল বোম বর্ষণ করে, এবং প্রায় 40,000-এর বেশি মানুষকে মেরে দিয়েছে। তো এখন তো ওদের বন্দি বিনিময় হয়েছে এবং হচ্ছেও, কিন্তু হামাসের শক্তি কমেনি। হামাস আবার সেই তাদের মিলিটান্টদের নিয়ে রাস্তায় হচ্ছে যে বন্দুক নিয়ে গাড়িতে চেপে তারা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই যে এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে গাজাতে, তা রিবিল্ড হবে, অর্থাৎ আবার নতুন করে গাজাকে তৈরি করা হবে, অর্থাৎ ওই সব বিল্ডিং আবার নতুন করে সব তৈরি করা হবে। যদিও গাজার লোকজন তারা বিভিন্ন জায়গায় যারা চলে গেছিল তারা এখন সব ফেরত আসছে। এবং এরপরে তিনি যেটা প্রস্তাব দিয়েছেন যে ইজিপ্ট এবং জর্ডনকে গাজার যে শরণার্থী প্যালেস্টাইনিয়ান দিকে গাজান দিকে, তাদেরকে এখন আপাতভাবে কিছুদিনের জন্য থাকতে দেওয়া হোক, যতদিন এই রিবিল্ড কার্যক্রম অর্থাৎ পুনর্গঠন কার্যক্রম গাজাতে চলবে ততদিন হোক। কিন্তু ইনস্ট্যান্ট সঙ্গে দুই দেশই ইজিপ্ট এবং জর্ডন সঙ্গে সেটা প্রত্যাখ্যান করছে যে এরকম আমরা আর কিন্তু মেনে নেব না, আমাদের পক্ষে আমরা কোনো প্যালেস্টিনিয়ানকে এখানে রাখবো না। কেন রাখতে চাইবে? সব তো বেশি গোলমালিয়া লোক, তো এদিকে রাখার রিস্ক কে নেবে? এইটা হচ্ছে একটা ব্যাপার। এবং এখন ব্রাজিলিয়ানদেরও ধরপাকড় চলছে। ব্রাজিলিয়ানরা ব্রাজিল সরকারও প্রথমে খুব হচ্ছে যে তর্পাতর্পি করেছিল যে এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না। আর ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার মধ্যে পড়েছে, বুঝতে পারছেন, তো বলেছিল যে আমরা মানব না এটা। তো এখন এমন চাপ সৃষ্টি করেছে ব্রাজিলের উপরে যে ব্রাজিল থেকে সমস্ত মালপত্র না বন্ধ হবে, ভয়ানক ট্যাক্স আমি চাপিয়ে দেবো। ফলে ব্রাজিল এবং সারেন্ডার করে বসে আছে। এবং ভারতের উপর যদিও তিনি এখনও ট্যারিফ কত % বাড়াবেন সেটা কিছু বলেননি, কিন্তু তিনি যে বাড়াবেন সেইটা এবং বলে দিয়েছেন। এবং বাংলাদেশি ব্যাপক সংখ্যার বাংলাদেশি ইলিগেল ইমিগ্রেন্ট ওখানে ছিল, সব ধরপকড় করে ফেরত পাঠানোর ব্যবস্থা করছেন। এবং বাংলাদেশকে যে এড দেওয়া হবে সেই এড দেওয়া বন্ধ করে দেবেন বলেছেন। বাংলাদেশকে বিডেন সরকার শোনা যাচ্ছে যে $500 মিলিয়ন নাকি দেবে বলেছিল, এবং প্রায় অধিকাংশই $400-450 মিলিয়ন নাকি দিয়ে দিয়েছে। তো এটা একটা খবর শুনছিলাম একটা ইউটিউব নিউজে। তো বাকি $1 বিলিয়ন বাকি আছে, মিলিয়ন, তো সেটা নাকি দিয়ে দিবে। কিন্তু এখন আবার এই যে এখনকার সরকার, তার যে তদারকি প্রধানমন্ত্রী, সে নাকি আমেরিকার কাছে $5 বিলিয়ন চেয়েছিল। আমেরিকা পরিষ্কার বলেছে ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশকে 1 পয়সা আমি দেবো না। তো বাংলাদেশের এখন অবস্থা খুব খারাপ।
এবং কেউ কেউ বলছে যে তদারকি সরকারের যে প্রধান ইউনূস নাকি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবেন, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবং ধরপাকড়টা যে এমন চলছে যে যেখানে সেখানে নয়, রেস্টুরেন্টে ঢুকে ধরপাকড় হচ্ছে, চার্চে ঢুকে ধরপাকড় হচ্ছে, মন্দিরে ঢুকে গুরুদুয়ারাতে ঢুকে ধরপাকড় হচ্ছে, মন্দিরে ঢোকার কথা এখনও পাওয়া যায়নি। তো এবং এই যে ধরপাকড় শুরু হয়েছে, তো এর অবস্থা কোন জায়গায় যাবে? কারণ ভারত থেকেও বহু শিখ পাঞ্জাবি কানাডা গেছে, কানাডা থেকে মানে ইললিগ্যালভাবে, অবৈধভাবে আমেরিকায় ঢুকেছে। তো সেখান থেকেও ধরপাকড় শুরু, অর্থাৎ যে ধর্মস্থানে যে লুকিয়ে থাকবে সে সুযোগও হচ্ছে যে আর কিন্তু থাকছে না। তবে এই যে অবস্থাগুলো তৈরি হয়েছে, মেক্সিকো তো এখন অ্যাকসেপ্টই করে নিয়েছে যে সমস্ত ফেরত নেবো, তারা যেখানকার লোক, মিডল ইস্টের হোক, আফ্রিকারই হোক, চাইনারই হোক, মেক্সিকানই হোক, সবাইকে আমরা ফেরত নেবো। এবং এরকম একটা পরিস্থিতিতে সারা আমেরিকার বুকে একটা মানে যাকে বলে মানে হুড়দৌড় বেড়ে গেছে এবং সমস্ত ইলিগাল ইমিগ্রেন্টসরা মেক্সিকোর বর্ডার দিকে ঘুরে যাচ্ছেন এবং মেক্সিকোর বর্ডারে যারা এসে দাঁড়িয়েছিল আবার আমেরিকা ঢুকবে বলে, তারা কেউ আর ঢুকছে না, তারা সবাই ভিতরের দিকে ফেরত যাচ্ছে, মানে অর্থাৎ মেক্সিকোর ভেতরে ফেরত চলে যাচ্ছে। এবং এতদিন পর্যন্ত যে দুটো জিনিস নতুন করে হয়েছে সেটা হচ্ছে মিলিটারি, আমেরিকান মিলিটারি, পেন্টাগন হচ্ছে যে এতদিন চুপ ছিল, কিন্তু এখন পেন্টাগন পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের এই মুভটাকে সাপোর্ট করেছে। অর্থাৎ এই যে দপ্তরটাই যে উদ্বাস্তুদিকে ধরে ফেরত পাঠাচ্ছে সেটা অন্য দপ্তর, তার বাদ দিয়ে পেন্টাগন এখন মিলিটারি বলে দিয়েছে পরিষ্কার, পেন্টাগনের হেড, যে আমরা ডোনাল্ড ট্রাম্পের এই মুভটাকে, এই যে উদ্বাস্তুদের ধরা হচ্ছে এবং তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, এটাকে আমরা ভীষণভাবে সাপোর্ট করছি। এইটা কোনো কথা নয়। তবে হ্যাঁ, অবশ্যই ওখানে যারা আছে কি বলে আপনার ওই লিবারেল লোকজন আছে, তার মধ্যে কিছু কিছু এমপিও আছে, ইলহান ওমর, তালিবা রশিদ, এইসব হচ্ছে রশিদা তালিব নাকি একজন নাম আছে, এরা সব এমপি টেমপি ছিল। তো এরা এখন কি বলছেন কে জানে, কিন্তু ইলহান ওমর নাকি একটু চেঁচামেচি করছেন এবং বিভিন্ন লেখালেখি করছেন, এটা শোনা যাচ্ছে। সেও আমেরিকার লোক নয়, কিন্তু সেও এমপি টেমপি হয়েছিল, কিন্তু সে বোধহয় দক্ষিণ আফ্রিকার কোন দেশ থেকে এসে লন্ডন থেকে তারপর আমেরিকায় যে ঢুকেছে। তো সে খুব ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে হতো। এইসব লোকগুলো কী করছে এখন সেটাই দেখার। এবং কিছু কিছু মেক্সিকান সেলিব্রিটি বা অন্যান্য দেশের সেলিব্রিটি, তারা আমেরিকায় যে দিব্যি সিনেমা টিনেমা করতো, নাচ গান করতো, ব্যবসা করতো, সব এখন যাওয়া ফেরত। সেলিব্রিটি কোনো মানামানি নাই। কালকে দেখছিলাম একটা ভিডিওতে একজন সেলিব্রিটি মহিলা হাওয়া করে সে কাঁদছে যে আমি এখন কোথায় যাবো, এই বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, এরকম খুব কান্নাকাটি করছিল। তো এইটা একটা খুব মারাত্মক অবস্থা ওখানে তৈরি হয়েছে। এবং এই যে ইমিগ্রেন্টসদিকে যে ফেরত পাঠানো, এই ফেরত পাঠানোর জন্য যে মুভটা আমেরিকা ছাড়িয়ে আরও অন্যান্য দেশেও ভীষণভাবে প্রভাব ফেলছে। হ্যাঁ, যেমন ইউরোপিয়ান দেশগুলোতে ভীষণভাবে প্রভাব ফেলছে, ভারতেও ভীষণভাবে প্রভাব ফেলছে। আজকে শুনছিলাম যে দিল্লিতে অনেক রোহিঙ্গা বাংলাদেশ নাকি এসে আছে। তো দিল্লির একজন মন্ত্রী, আম আদমি পার্টির মন্ত্রী, যে এসব যারা ঢুকেছে তারা তো সব বিজেপি সরকারের যে কেন্দ্রীয় সরকার আছে সেই সময় ঢুকেছে, তখনকার তাদের ব্যবস্থা নেয়নি, তারা বিহার উত্তরপ্রদেশে ঢুকেছে। তা এখন বলছে এরা সব এপিপি ঢুকেছে, আম আদমি পার্টি ঢুকেছে, এটা ঠিক কথা নয়। অর্থাৎ ভারতবর্ষেও কেন্দ্রীয় সরকারের উপরে এই যে যারা ইমিগ্রেন্টস, বাংলাদেশি রোহিঙ্গা অবৈধভাবে বর্ডার পার হয়ে ঢুকে গেছে, সেইটা কিন্তু কেউ মেনে নিচ্ছে না বা মনে মনে মেনে নিতে পারছে না। এইটা একটা ব্যাপার। ভারতবর্ষ কিন্তু একটা এরকম একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। এবং একটা আমেরিকান নিউজ চ্যানেলের একটা নিউজ শুনছিলাম, সেই নিউজে একজন সাংবাদিক, লেফট লিনিং সাংবাদিক আর কি, সে বলছিল যে হ্যাঁ এরকম একটা হচ্ছে মাইগ্রেন্টসি ভিসা তাহলে সবারই বাদ দিল করা উচিত, এসব বলছিল। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক ছিলেন, সে পরিষ্কার বলে দিলেন যে অবৈধভাবে ঢুকা আর ভিসা নিয়ে, বৈধভাবে ঢুকা, কাগজপত্র নিয়ে প্লেনে করে এসে পৌঁছানো, আর অবৈধভাবে বর্ডার পার করে, জঙ্গল পার করে, নদী পার করে, খাল পার করে, সমুদ্রপথে পাড়ি দিয়ে, নৌকা করে এসে অবৈধভাবে লুকিয়ে চুরে ঢোকা, যার হাতে পরে কোনো কাগজপত্র নেই, আমেরিকা দেশে ঢুকে আমেরিকাতে অশান্তি সৃষ্টি করা, এইটা আমেরিকা আগামী দিনে বরদাস্ত করবেও না। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আমেরিকার যে জনগণ, সেই জনগণ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আস্তে আস্তে সবাই দাঁড়িয়ে যাচ্ছে। ডেমোক্রেটরা প্রথমের দিকে খুব আপত্তি করছিল, নিউ জার্সির গভর্নর ও অন্যান্য ডেমোক্রেটিক যে প্রদেশগুলো আছে সেখানকার তারা গভর্নরের আপত্তি করছিল। এখন দেখা যাচ্ছে তারাও আস্তে আস্তে চুপ করে গেছে, বুঝতে পারছে যে সারা দেশের জনগণের সেন্টিমেন্ট ট্রাম্পের পক্ষে যাচ্ছে।
অর্থাৎ এই যে অভিবাসীরা, এই উদ্বাস্তুরা এবং ইলিগ্যাল ইমিগ্রেন্ট যারা অবৈধভাবে ঢুকেছে আমেরিকার বুকে, তারা সেখানে দেশে এত বড় সমস্যা তৈরি করেছে যে এখন জনগণ বুঝতে পারছে যে এই ট্রাম্প একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এবং সব একে এখান থেকে ফেরত পাঠানো দরকার। এইটা ট্রাম্পের কাছে একটা প্লাস পয়েন্ট, অর্থাৎ তাকে মিলিটারি সাপোর্ট করে দিয়েছে পেন্টাগন এবং দেশের জনগণের সাপোর্ট তার পক্ষে ক্রমশ যাচ্ছে। এবং এটা সত্যি কথায়, সে যদি দেশের কাছে যে হোয়াট এভার হি প্রমিসড হি ডেলিভার্ড। সে ভোটের সময় প্রমিস করেছিল যে আমি যদি ক্ষমতায় আসি এই সমস্ত ইলিগাল ইমিগ্রেন্টসকে আমি বের করে দেবো। সে ওক কালচারকে একদম পছন্দ করে, সে পরিষ্কার বলে দিচ্ছে ইন আমেরিকা দে আর অনলি টু জেন্ডার্স, মেল অ্যান্ড ফিমেল। বলছে একটা ভিডিওতে, বলছেন একটা ইয়েতে মিটিংয়ে বা একটা ডেলিভারিতে, একটা ভাষণে, যে এখানে কেউ কেউ আমাকে বলে 7টা নাকি জেন্ডার আছে। তাই আমি বলি বলো 7টা জেন্ডার কে কে আছে? আমেরিকা হ্যাভিং অনলি 2 জেন্ডার্স, মেল অ্যান্ড ফিমেল, আর কেউ নেই। তো ভীষণ আমেরিকায় যে ওক কালচার যেভাবে বেড়ে উঠছিল, সে ওক কালচারে তিনি একদম সমূল উৎপাটিত করার ব্যবস্থা করছেন ডোনাল্ড ট্রাম্প। এসব ব্যাপারে তার কাছে কোনো ধরাছোঁয়া নেই। এবং একটা কথা সত্যি কথা, তিনি বলেছেন আমেরিকাকে বিখ্যাত করবে, মেক আমেরিকা গ্রেট এগেন। এটাই যদি করতে হয় তাহলে তার ধার কমাতে হবে, তার হচ্ছে যে রোজগার বাড়াতে হবে, এবং সে বিভিন্ন বড় বড় দপ্তরে বড় বড় সমস্ত অফিসারদেরকে যারা বাইডেন আমলে অ্যাপয়েন্ট হয়েছিল সব ফায়ার করে দিয়েছেন, বেশ কিছু অফিসারকে ফায়ার করে দিয়েছেন যে তোমাদের চাকরি নেই, হাঁটো চাকরি থেকে। এরকম একটা খবর কদিন আগে শুনছিলাম, বেশ কিছু অফিসারকে নাকি 7-8 জন অফিসারকে, বড় বড় অফিসারকে ফায়ার করে দিয়েছেন। অর্থাৎ তিনি যে ওই কাজ করবে না আর পয়সা নিয়ে যাবে আর ইয়ে করবে, এসব একদম বরদাস্ত করবে না। তো এইগুলো আমেরিকাতে একটা বিরাট হচ্ছে যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, এবং আমেরিকার এই সিদ্ধান্ত, ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত সারা পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আগামী দিনে আরও অনেক কিছু দেখার আছে, এটা মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।